গুণগত রসায়নের হচ্ছে আরো কিছু অবজেক্টিভ যেগুলো আমরা পড়বো, সেটা হচ্ছে দ্রাব্যতা থেকে যে অবজেক্টিভ গুলো আসে। দ্রাব্যতা থেকে তোমার হচ্ছে বলবে যে অ্যালুমিনিয়াম সালফেট, এটার কেএসপি কত হবে। তো এটার কেএসপি অথবা কেআইপি কত বের করো। তখন আমরা কি করব, অ্যালুমিনিয়াম সালফেটকে ভাঙতে হবে। অ্যালুমিনিয়াম 3+ আর সালফেট 2-। অ্যালুমিনিয়াম কয়টা আছে? দুইটা। সালফেট কয়টা আছে? তিনটা। তাহলে কেএসপি যখন বের করব, কেএসপি সংজ্ঞার মধ্যে আমরা কি পড়ছিলাম, যে মোলার ঘনমাত্রার যথোপযুক্ত ঘাত সহ গুণফল, তাই না? তাহলে এখানে মোলার ঘনমাত্রা দুই, দুই দ্বারা গুণ করতে হবে এখানে। আর এটা কি হয়ে যাবে, এটা ঘাত হয়ে যাবে। ঠিক আছে, এটা ঘাত হয়ে গেল। আর সালফেট থ্রি, 2-3 আছে এখানে, এখানে 3 হয়ে যাবে। তাহলে কি হবে, 2s² ইন্টু 3s³। তাহলে এখানে হয় 27s³, এখানে 4s²। তাহলে কত হলো, 108s⁵। এটা অ্যালুমিনিয়াম সালফেট। যদি তোমাদের এরকম থাকে যে, এই রেশিওটা মনে রাখবা যে 2-3 অথবা 3-2, এরকম থাকলে বুঝবা এখানে 108 হবে আর s⁵ হবে। ঠিক আছে। আর রেশিওটা যদি 1-3 থাকে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে 1-3, তাহলে বুঝবা হচ্ছে এখানে 27s⁴ হবে। 1-3 রেশিও। ঠিক আছে। 1-2 থাকলে, 1-2 থাকলে কি হবে, 1-2, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে হবে 4s³ অথবা 2-1, যেটাই থাকুক না কেন, 4s³ হবে। ঠিক আছে। এভাবে করে আমরা এগুলা বের করবো, কেএসপির মানগুলো। তারপরে তোমার দ্রাব্যতা দেওয়া থাকবে, দ্রাব্যতার মান দেওয়া থাকবে তোমাকে। এই কেএসপির মান থেকে তোমার দ্রাব্যতার মান দেওয়া থাকবে, বলবে কেএসপি বের করো। যে কোনো একটা তোমার দ্রাব্যতা দিয়ে দিচ্ছে, ধরো 10⁻³ 3.85, 10⁻−10, এরকম দিয়ে দিচ্ছে, বলছে কেএসপি বের করো। তখন তোমাকে 4s³ অথবা 27s⁴ অথবা s², অথবা হচ্ছে 108s⁵, যে কোনো একটাতে তোমার মান বসালে হয়ে যাবে। এখন তোমাকে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেয়, তুমি এটার মধ্যে মান বসাবা। যদি অ্যালুমিনিয়াম সালফেট দেয়, এটার মধ্যে বসাবা। যদি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেয়, এটার মধ্যে বসাবা। তো প্রথমে আমাদের কেএসপিটা বের করে এস এর মানটা বসাই দিলেই এনাফ। তারপরে ঘনমাত্রা তোমাদের যদি বের করতে বলে, হ্যাঁ, যে ঘনমাত্রা, ঘনমাত্রা এখান থেকে বের করতে বললো, যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তোমার কি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে 4 × 10⁻³ - 3। এখন বলছে হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত। এখন প্রথমে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটাকে ভাঙতে হবে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে কি হয়, ম্যাগনেসিয়াম 2+ আর হাইড্রোক্সিল মাইনাস। হাইড্রোক্সিল কয়টা আছে দ্রবণে, দুইটা। এখন কেএসপি কি হবে, কেএসপি ইকুয়াল টু 1:2, যেহেতু তাহলে কি হবে, 4s³। এখন এখান থেকে প্রথমে কি বের করবো আমরা, এস এর মান। কেএসপি এর মান কিন্তু দেওয়া আছে, তো এস এর মানটা বের করে ফেলবো, কেএসপি/4। আর এখানে 3টা এখানে চলে আসবে। তাহলে এখান থেকে কেএসপি মান থেকে এস এর মানটা বের করলাম। এখন এটা কি ঘনমাত্রা দিলে হবে, এটা কিন্তু ম্যাগনেসিয়ামের ঘনমাত্রা। কার ঘনমাত্রা, ম্যাগনেসিয়াম। যদি হাইড্রোক্সিলের ঘনমাত্রা বের করতে বলে, তাহলে এই যে ঘনমাত্রাটা বের করবা তোমরা, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করতে হবে, তাইলে বের হয়ে যাবে। ঠিক আছে। এখন যদি বলে পিএইচ বের করতে, কি বের করতে, পিএইচ, তখন কি করবা, তাইলে এই যে তোমরা ঘনমাত্রাটা বের করবা, করে ফেললা হাইড্রোক্সিলের, তখন তোমরা পিওএস বের করবা। পিওএস কেন বের করবা, কারণ এটা ক্ষার। ক্ষারের ক্ষেত্রে সবসময় আগে পিওএস বের হয়, -log OS। পরে কি বের করবা, পিএইচ+POS = 14। এই মানটা শুধু 14 থেকে বিয়োগ করবা, শেষ। তাহলে পিএইচ বের হয়ে গেল। তাহলে যে কোনো ভাবে আমরা, কেএসপি দেওয়া থাকলে আমরা
কি করতে পারবো? ঘনমাত্রা বের করতে পারবো। তাহলে তোমার দ্রবণটাকে খেয়াল করতে হবে, যদি এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড না দিয়ে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিত, তখন কি হইতো? এই হাইড্রোক্সিলের ঘনমাত্রা 3 দ্বারা গুণ হইতো। কারণ কি? অ্যালুমিনিয়াম 3+ আর হাইড্রোক্সিল মাইনাস। তাহলে হাইড্রোক্সিল কয়টা আছে? 3টা। 3 দিয়ে দিলাম। তাহলে এই যে 3 দ্বারা গুণ হয়ে গেল, তাই না? 3 দ্বারা গুণ হয়ে গেল। তাহলে তোমাকে এস এর মানটা বের করতে হবে। তাহলে এখানে কেএসপি ইকাল টু কি হবে বলো তো? কেএসপি ইকাল টু হবে তোমার 1:3, যেহেতু 3 আছে, তাহলে হবে 27s⁴। এখান থেকে এস এর মানটা বের করবা, করার পরে 3 দ্বারা গুণ করবা, তাহলে হয়ে গেল। তো যে কোনো ক্ষেত্রে আমরা এগুলো বের করে ফেলতে পারি। রেশিওটা মনে রাখবা, 2:3 অথবা 3:2, যেটাই হোক 108 s⁵ হবে। ঠিক আছে? 1:3 অথবা 3:1, মানে যোজনীর যে রেশিওটা আছে একই হবে, 27s⁴। আর 1:1 হলে কি হবে? s², অর্থাৎ যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা 1:1। তো এইখান থেকে আমরা দ্রাব্যতা, গুণফল, কেএসপি কে সবগুলো আমরা বের করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে, যদি তোমার গ্রাম পার লিটারে থাকে, গ্রাম পার লিটার দ্রাব্যতা গ্রাম পার লিটারে দেওয়া আছে, এটাকে তোমার কি করতে হবে? মোল পার লিটারে নেওয়া লাগবে ফার্স্টে। তুমি কেএসপির মান বের করতে চাচ্ছ, ঠিক আছে, তুমি কেএসপির মানটা বের করতে চাচ্ছ, কিন্তু তোমার দ্রাব্যতার মান দেওয়া আছে হচ্ছে গ্রাম পার লিটারে, ধরো তোমার 4s³। এখন তুমি এস এর মান, যদি দ্রাব্যতা দেওয়া আছে 0.004 গ্রাম পার লিটার, তুমি যদি এটা এখানে বসাও তাহলে ভুল হবে। কারণ দ্রাব্যতা কখনো গ্রাম পার লিটারে হয় না, দ্রাব্যতা আমরা কিসে নিব? মোল পার লিটারে নিব। তখন আমরা কি করব? ধরো জিঙ্ক হাইড্রোক্সাইড দিছে, জিঙ্ক হাইড্রোক্সাইডের ঘনমাত্রা দ্বারা কি বলে, আণবিক ভর দ্বারা ভাগ করব। জিঙ্ক হাইড্রোক্সাইডের আণবিক ভর কত হবে? জিঙ্কের হচ্ছে 65.5, আর অক্সিজেন হচ্ছে 16, আর হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 1। এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। করার পরে একটা কি হবে? আণবিক ভর বের হবে। আণবিক ভর বের হয়ে গেলে এটাকে ভাগ করলে মোল পার লিটারে চলে আসবে। তখন আমরা কি করব? কেএসপির মানে টা আমরা বের করতে পারবো। ঠিক আছে? তখন আমাদের এভাবে করতে হবে। আবার দেখো 50 ml। হ্যাঁ, এটা করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, অদক্ষেপ কখন পড়বে আমরা জানি। অদক্ষেপ কখন পড়ে? যখন কেআইপি গ্রেটার দেন কেএসপি হয়। আর কেএসপি গ্রেটার দেন কেআইপি হলে কি হয়? এখানে দ্রবণটা অসম্পৃক্ত হয়। কি হয়? অসম্পৃক্ত। তো এই অসম্পৃক্ত হবে এরকম। আর ইকুয়াল টু হইলে সম্পৃক্ত হবে, যদি ইকুয়াল টু হয় তাহলে সম্পৃক্ত হবে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা জিনিস, যে ক্যালসিয়াম অক্সালেট, এই যে তোমার জিনিসটা, ক্যালসিয়াম অক্সালেটের ক্ষেত্রে মনে রাখবা অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড লিখলে আমরা কি লিখি? H2C2O4। এই অক্সালেট আয়নটার যোজনী হচ্ছে 2, ক্যালসিয়াম আয়নের যোজনী হচ্ছে 2। এই জন্য আমরা যখন এটাকে ভাঙবো তখন কি করব? ক্যালসিয়াম 2+ আর অক্সালেট 2-, কারণ অক্সালেটের যোজনী 2, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস হচ্ছে, শিখা পরীক্ষা তো বললামই, বলে দেওয়া হয়েছে। আর একটা
তোমাদের দ্রবণে আয়ন শনাক্তকরণ, দ্রবণে আয়ন শনাক্তকরণ, এইটা কোনটা কোনটা বেশি পড়বা। যেমন সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য একটা আছে হচ্ছে অ্যানায়ন, একটা আছে ক্যাটায়ন। দ্রবণে আয়ন শনাক্তকরণ থেকে অবজেক্টিভ কিন্তু আসে ভালো। তো দ্রবণে আয়ন শনাক্তকরণ গুলো মুখস্থ বিষয়, তো এগুলো হচ্ছে মনে থাকে না, এই জন্য পরীক্ষার আগে আগে পড়বা বেশি করে। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জন্য অ্যালুমিনিয়াম 3+। প্রথমে রং কি হয়, অধঃক্ষেপের বর্ণ সাদা যেগুলো হয় সেগুলো আগে পড়বা ভালো মতো। অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, তারপরে ক্যালসিয়াম 2+, এবং হচ্ছে সোডিয়াম +, এদের সবগুলো অধঃক্ষেপের বর্ণ সাদা হয়। কি হয়? সাদা হয়। অধঃক্ষেপের বর্ণ সাদা হয়। কিন্তু অ্যালুমিনিয়াম 3+, একটা ব্যতিক্রম আছে, এটা হলো সাদা জেলির মতো হয়, সাদা জেলির মতো। তো এটা বিকারক কোনটা নেওয়া হয়? অ্যালুমিনিয়াম 3+-এর ক্ষেত্রে নেওয়া হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা নেওয়া হয় অ্যালুমিনিয়াম 3+-এর ক্ষেত্রে। জিঙ্ক 2+-এর ক্ষেত্রে নেওয়া হয় হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটা হলো ফেরোসায়ানাইড। ফেরোসায়ানাইড বুঝবা কিভাবে? পটাশিয়ামের এখানে 4 থাকবে, আর ফেরি যদি বলে, ফেরি হচ্ছে 3 থাকবে। ফেরি সায়ানাইড হচ্ছে 3 থাকবে এখানে, পটাশিয়ামের এখানে। সো এটা ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+-এর জন্য আমরা কোন বিকারকটা নেই? অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম হচ্ছে এটা, এটা হলো অ্যামোনিয়াম। আর অক্সালেট হচ্ছে এইটা। তাহলে অক্সালেটের যোজনী কত? 2। তাহলে 2 যাবে এখানে, অ্যামোনিয়াম অক্সালেট। আর সোডিয়াম হচ্ছে কি, এটার জন্য লাগে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম মানে হচ্ছে পটাশিয়াম, আর পাইরো অ্যান্টিমোনেট, পাইরো অ্যান্টিমোনেট এটা হচ্ছে H2SB2O7। পাইরো কথাটা দেখলে বুঝবা, পাইরো কথাটা দেখলে মনে রাখবা, অক্সিজেন থাকবে 7টা। পাইরো হচ্ছে 7টা অক্সিজেন থাকে, ঠিক আছে? পাইরোতে 7টা অক্সিজেন থাকে, এটা একটু মাথায় রাখবা। তাহলে এগুলো সবাই হচ্ছে সাদা বর্ণ দেয়। হ্যাঁ, এবং বিকারক গুলো এগুলো আসে বেশি। তারপরে হচ্ছে তোমার কপার 2+-এর জন্য কি লাগে? কপার 2+, কপার 2+-এ হচ্ছে লালচে বাদামি দেয় একটা, আর গাঢ় নীল দেয় একটা। তো লালচে বাদামিটা আসে, সেটা হচ্ছে, লালচে যে বাদামিটা আসে সেটা পটাশিয়াম ফেরোসায়ানাইড নিলে আসে। পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। এটা নিলে কিন্তু কি আসে? রংটা আসে লালচে বাদামি, পটাশিয়াম ফেরোসায়ানাইড নিলে। পটাশিয়াম ফেরোসায়ানাইড নিলে হচ্ছে লালচে বাদামি আসে। তারপর অ্যামোনিয়াম আয়ন, খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলও আসে। নেসলার দ্রবণ নিলে, কি নিলে? নেসলার দ্রবণ, এটা এটার রংটা হয় বাদামি, অধঃক্ষেপের বর্ণটা হয় বাদামি। নেসলার দ্রবণটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম মার্কিউরেট, এটা আমরা নিব। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি নেব? পটাশিয়াম আয়োডো মার্কিউরেট। যেহেতু এখানে আয়োডিন আছে, সো পটাশিয়াম আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম আয়োডো মার্কিউরেট। আচ্ছা, তারপর Fe2+ এবং Fe3+, এগুলো আমরা পড়ছি, পড়ানো হয়েছে। দেখো Fe2+ এবং Fe3+ এর ক্ষেত্রে আমরা কি কি নেব? Fe2+ এর কিন্তু অনেকগুলো রং হয়, সবুজ, হালকা নীল, গাঢ় নীল এবং বর্ণহীন। এক একটার জন্য এক একটা বিকারক লাগে। তো যেটা সবুজ পদক্ষেপ হয় সেখানে হচ্ছে আমরা ব্যবহার করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর যেটা হচ্ছে হালকা নীল হয় সেইখানে আমরা ব্যবহার করি হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড। আর যেখানে গাঢ় নীল হয় সেখানে আমরা ব্যবহার করি ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড। আর যেখানে হচ্ছে বর্ণহীন হয় সেখানে আমরা ব্যবহার করি হচ্ছে তোমার অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম, এটা হলো অ্যামোনিয়াম, আর এটা হলো থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। ঠিক আছে, এইগুলো আমরা বিকারক নেই।
2+ ক্ষেত্রে, Fe3+ ক্ষেত্রে বিকারক গুলো আমরা সেম সেম নিব। Fe3+ ক্ষেত্রে কিন্তু আমরা বিকারক গুলো সেম সেম নিব, শুধুমাত্র রংটা আলাদা হবে। এখানে হবে বাদামি, এখানে হবে কি, Fe3+ ক্ষেত্রে এখানে হবে বাদামি, এখানে হবে হচ্ছে গাঢ় নীল, এখানে হবে হচ্ছে বাদামি, এবং এখানে হবে হচ্ছে রক্ত লাল। রক্ত লাল এটা হচ্ছে Fe3+ এর ক্ষেত্রে। তো এগুলো মনে রাখবা। তারপর এগুলো হলো সব ক্যাটায়ন। এবার অ্যানায়নের কথা চিন্তা করো। অ্যানায়নের ক্ষেত্রে মনে রাখবা বেশিরভাগ সাদা হয়। অ্যামোনিয়া মানে যেগুলো অ্যানায়ন, অ্যানায়নের ক্ষেত্রে বেশিরভাগ সাদা হয়, যেমন ক্লোরাইড, সালফেট, কার্বনেট। তারপর তোমার এরা সবাই হচ্ছে তোমার কি হয়, সাদা হয়, সাদা বর্ণ হয়, এদের অধক্ষেপ সাদা হয়। হ্যাঁ, এদের সবার ক্ষেত্রে একটা কমন বিকারক নেওয়া হয়, সেটা হচ্ছে লেড অ্যাসিটেট। কমন একটা বিকারক নেওয়া হয়, সেটা হচ্ছে লেড অ্যাসিটেট। লেড অ্যাসিটেট নেওয়া হয় কমন একটা বিকারক। আরেকটা জিনিস হচ্ছে এই যে সালফেট এবং কার্বনেট। সালফেট এবং কার্বনেট এদের যদি আলাদা করে বলি, তাহলে এদের জন্য নেওয়া হয় বেরিয়াম নাইট্রেট। আলাদা করে বললে আমরা বেরিয়াম নাইট্রেট নিব। আর ক্লোরাইডের ক্ষেত্রে আলাদা করে বললে আমরা নিব সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট। তাহলে ক্লোরাইডের ক্ষেত্রে নেব সিলভার নাইট্রেট, আর সালফেট এবং কার্বনেটের ক্ষেত্রে নেব বেরিয়াম নাইট্রেট। আর যদি সবগুলো একসাথে কমনলি বলি, লেড অ্যাসিটেট নেওয়া হয় এবং বর্ণ সাদা হয়। ঠিক আছে। তারপর তোমার নাইট্রেট আয়ন। এই নাইট্রেট আয়নটাকে আমরা এখানে আমরা কি নিব, আমরা নিব হচ্ছে সদ্য প্রস্তুতকৃত ফেরাস সালফেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং বর্ণটা হবে বাদামি বলয়, রিং এর মতো একটা বলয় সৃষ্টি হবে, বাদামি রিং এর মতো বলয়। এটা হচ্ছে নাইট্রেটের ক্ষেত্রে। এগুলো সবগুলো মুখস্থ করবা, মুখস্থ বিষয়। তো এগুলা দেখবা অবজেক্টিভে অনেকগুলো আছে, এগুলো মুখস্থ করে নিতে হবে আমাদের। তো আমরা একবারে সবগুলো করে নিলাম। আর একবারে হচ্ছে আমরা দ্রবণ আয়ন শনাক্তকরণটা পুরোটা পড়ে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা এগুলো ভালো মতো শিখবো। একটা অবজেক্টিভ দেখো, এই অবজেক্টিভটা তোমাদের লাগবে, সেটা হচ্ছে আহ ধরো থোরিয়াম। থোরিয়াম হচ্ছে 90 এবং 234। এইখান থেকে তোমার 91 এবং 234 এরকম হয়েছে। তো আরেকটা দিল হচ্ছে তোমার থোরিয়াম 90, 234, এখান থেকে হয়েছে আহ ধরো রেডিয়াম 88, 234 থেকে এখানে 230 হয়েছে ধরো। এখন এইখান থেকে কোন কণা বের হয়েছে, এখান থেকে কোন কণা বের হয়েছে, মানে কি নিঃসৃত হয়েছে, আলফা কণা নাকি বিটা কণা নাকি হচ্ছে গামা? এইটা আমাদের কোশ্চেন। যখন তোমার ভর সমান আছে, ভর কিন্তু কমে নাই, ভর কমছে, ভর কমে নাই, কিন্তু কি বাড়ছে, একটা প্রোটন বাড়ছে, একটা প্রোটন বাড়ছে। যখন প্রশ্নটা কই গেল, যখন তোমার বিটা কণা নিঃসরণ হয়, কি কণা, বিটা কণা নিঃসরণ হয়, তখন প্রোটন সংখ্যা এক বাড়ে। প্রোটনটা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এক বৃদ্ধি পায়, কিন্তু ভর সংখ্যা আনচেঞ্জড, অর্থাৎ পরিবর্তন হয় না, ভর সংখ্যা কোনো পরিবর্তন হয় না। বিটা কণা যখন বের হয়, তখন প্রোটন সংখ্যা এক বাড়ে কিন্তু ভর সংখ্যা কখনো চেঞ্জ হয় না। যখন আলফা কণা বের হয়, আলফা কণা বের হইলে তোমার আলফা কণা হলো হিলিয়াম, হিলিয়ামের যে নিউক্লিয়াসটা আছে এইটা, এটা হলো আলফা কণা।
আলফা কণা বের হওয়া মানে প্রোটন সংখ্যা 2 কমে যাবে আর ভর সংখ্যা 4 কমে যাবে। এটা হচ্ছে আলফা কণা বের হইলে। আর বিটা কণা বের হইলে প্রোটন সংখ্যা 1 বাড়বে। বিটা কণার চার্জ হচ্ছে -1, ইলেকট্রনের চার্জের মতো, -1। আর তোমার আলফা কণার চার্জ হচ্ছে +2। আর গামার কোনো চার্জ নাই। এগুলো মনে রাখতে হবে। তারপরে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা একটা কোশ্চেন করি, সেটা RH1/n1² -n2²। তাহলে RS এর মানটা তোমার হচ্ছে বললো যে একটা ইলেকট্রন তোমার কি বলে বলো তো, ধরো 120 নাম্বার একটা অবজেক্টিভ আছে বইয়ে, যে বলছে রিডবার্ড ধ্রুবকের মান RS দ্বারা প্রকাশিত। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? বামার সিরিজের রশ্মিটা কই থেকে আসে? 3, 4, 5, 6 এগুলো থেকে কোথায় আসে? 2-এ আসে। তাহলে 3, 4, 5, 6, তার মানে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা এখানে কোনটা? 3। 3 থেকে কোথায় আসবে? 2-এ। 3 থেকে কোথায় আসবে? 2-এ। সো তুমি N1টা কিন্তু 2 বসাবা, কারণ বামার সিরিজের ক্ষেত্রে N1 কত হবে? 2। আর N2 কত হবে? 3। কেন এখানে 3 হবে? কারণ সর্বনিম্ন বলছে, অর্থাৎ 3-এর নিচে তো আর কিছু নাই, অর্থাৎ 3 থেকে আসতে হবে সর্বনিম্ন। তারপর 4, 5, 6, 7। তখন তুমি কি করবা? এভাবে ক্যালকুলেশন করবা। RS 1/4 আর -1/9, তাহলে কত হয়? 36। এখানে হয় হচ্ছে 9 - 4, তাহলে 5 RS/36। এটা উত্তর। এটা হলো উত্তর। তারপর শিখা পরীক্ষাটা বললাম। শিখা পরীক্ষা কিন্তু কি কি বলছিলাম শিখা পরীক্ষায়? শিখা পরীক্ষার ক্ষেত্রে কোন কোন রং দেখা যায়? শশী পাবে কুশল কেলাবে। অর্থাৎ শশীতে তো সোডিয়াম হচ্ছে হবে, সোডিয়ামটা হবে সোনালী হলুদ। পাবে তো হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামটা হবে বেগুনি। কুশল মানে কপার, কপার হবে সবুজ। আর ক্যালসিয়াম হবে কেলাবে, লাল ইটের মতো, লাল ইটের মতো। যদি কোবাল্ট ব্লু গ্লাস দ্বারা আমরা দেখি, এটাকে কি দ্বারা দেখি? কোবাল্ট ব্লু গ্লাস, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তখন কিন্তু দুইটা পাওয়া যাবে নাই, দুইটা রং নাই পাওয়া যাবে, আর একটা রং। যেমন যদি কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে দেখি, তাহলে মনে রাখবা যে এখন কিন্তু রং চেঞ্জ হয়ে যাবে। যেমন সোডিয়াম এবং কি বলে এটাকে, সোডিয়াম এবং কপারে এটাতে কোনো বর্ণ পাওয়া যাবে না। ঠিক আছে? সোডিয়াম আর কপার 2+, এখানে কোনো বর্ণ পাওয়া যাবে না কোবাল্ট ব্লু গ্লাস দ্বারা দেখলে। আর পটাশিয়ামে দেখা যাবে হচ্ছে গোলাপি লাল। পটাশিয়ামে দেখা যাবে গোলাপি লাল, গোলাপি লাল। আগে ছিল হচ্ছে বেগুনি, আগে ছিল বেগুনি, এখন গোলাপি লাল। আর ক্যালসিয়ামে দেখা যাবে হালকা সবুজ, ক্যালসিয়ামে দেখা যাবে হালকা সবুজ। আর এই কপার এবং সোডিয়ামে থাকবে না কোনো রং। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসা হচ্ছে দ্রাব্যতার প্রশ্নে। দ্রাব্যতার প্রশ্নে থেকে আমরা যেগুলো বেশি আসে সেটা হচ্ছে নিচের কোনটি
পানিতে দ্রবীভূত হয়, কোনটি দ্রবীভূত হয় না। যেমন সালফেটেরটা আসে খুব, চারটা সালফেট পানিতে অদ্রবণীয়, যেমন সিলভার, লেড, বেরিয়াম এবং ক্যালসিয়াম, এগুলো সালফেট অদ্রবণীয় হয়, মানে খুব কম দ্রবণীয় হয় অথবা অদ্রবণীয় হয়। বাকি সব সালফেট দ্রবণীয়। আর সকল যারা হচ্ছে ক্লোরাইড, ক্লোরাইডের মধ্যে কারা অদ্রবণীয়? ক্লোরাইড খুবই আসে হলো সিলভার ক্লোরাইড, কপার ক্লোরাইড, তারপর লেড ক্লোরাইড, এরা হচ্ছে পানিতে অদ্রবণীয় হয়, এটা আসে খুব। নাইট্রেটটা কম আসে যদিও, লেড নাইট্রেট, এটা হচ্ছে পানিতে অদ্রবণীয় হয়, বাকি সবই হচ্ছে দ্রবণীয় হয়। তারপর তোমার আহ যেগুলো কার্বনেট আছে, বাইকার্বনেট আছে, সবাই হচ্ছে দ্রবণীয় হয়, সবাই দ্রবণীয়। তো এগুলো মনে রাখবা। এখন দ্রাব্যতার উপর যে তাপমাত্রার প্রভাব, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাবটা হচ্ছে আমরা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া কারা? যারা হচ্ছে সকল সালফেট এবং সকল ক্লোরাইড, এরা হচ্ছে তাপ উৎপাদী। সকল সালফেট এবং সকল, সরি, হাইড্রোক্সাইড, সকল হাইড্রোক্সাইড, এরা হচ্ছে তাপ উৎপাদী। যেমন সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সবাই হচ্ছে কি, যত সালফেট হাইড্রোক্সাইড আছে সবাই তাপ উৎপাদী। তাপ উৎপাদিতে কি হয়? তাপমাত্রা বাড়াইলে, যখন আমরা তাপমাত্রা বাড়াবো, বিক্রিয়া কি হবে? পশ্চাৎমুখী হবে। এটা কই থেকে শিখছি? লা শাতেলের নীতি থেকে আমরা শিখছি। তো যেহেতু বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, সো কি হবে? পশ্চাৎমুখী হইতে গেলে, যদি বিক্রিয়া পশ্চাৎমুখী হয়, তো দ্রাব্যতা হ্রাস পাবে। আর তাপ উৎপাদিতে কি হয়, তাপ হারিতে কি হয়? তাপ হারিতে হচ্ছে তাপমাত্রা বাড়াইলে কি হয়? বিক্রিয়া সম্মুখমুখী হয় এবং দ্রাব্যতা বৃদ্ধি পায়। এবং সকল নাইট্রেট এবং সকল ক্লোরাইড সবাই হচ্ছে তাপ হারি, সবাই হচ্ছে তাপ হারি। এখন তাপ উৎপাদীর মধ্যে একটা নাইট্রেট আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেটটা ব্যতিক্রম, এটা পরীক্ষায় আসে বেশি। এটা হচ্ছে পানিতে, এটা কিন্তু হচ্ছে তাপ উৎপাদী। এটা কি? তাপ উৎপাদী। এটা দ্রাব্যতা হ্রাস পাবে তাপমাত্রা বাড়াইলে। শুধুমাত্র একটা নাইট্রেট আছে, সেটা হচ্ছে তাপ উৎপাদী। ঠিক আছে, যেটা হচ্ছে তাপ উৎপাদী, একমাত্র নাইট্রেট যেটা তাপ উৎপাদী। তারপর গ্লোবাল লবণ। গ্লোবাল লবণের যে কোশ্চেনটা আছে, যে গ্লোবাল লবণ হচ্ছে এটা সোডিয়াম সালফেট ডট 10 অণু পানি। তো এখানে কি হয়? সালফেট থাকলে বোঝা যায় যে এটা তাপ উৎপাদী, বাট এখানে পানি আছে। যখন পানি যুক্ত থাকবে তখন কি, এটা তাপ হারি হিসেবে কাজ করতেছে। এবং 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এই পানিটা থাকে যায়, যার কারণে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তোমার তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া সম্মুখীন হয় এবং দ্রাব্যতা বৃদ্ধি পায়। যখন এই তাপমাত্রায় পৌঁছায় তখন এই পানিটা আর থাকে না, তখন এটা শুধুমাত্র সোডিয়াম সালফেট হয়ে যায়, যার কারণে এটা তখন তাপ উৎপাদী হয়ে যায়। এর পরে তাপমাত্রা যখন বাড়াবা, তখন এটা কি হয়? বিক্রিয়ার গতিবেগ হ্রাস পায় এবং দ্রাব্যতা হ্রাস পায়। এটা হলো দ্রাব্যতা থেকে কোশ্চেন। তো এগুলো একটু পড়বো। তারপরে তোমাদের এই যে রংগুলো যেগুলো আছে, বেনিয়া সহকলা, এদের কি না মনে রাখতে হবে? এদের হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখতে হবে এবং মনে রাখবা, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার শক্তি কি হয়? কম হয়। তার শক্তি কম হয়, কারণ E = hc/λ। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম। তার লাল যেটা, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কমলার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তোমার কোশ্চেনে দেওয়া থাকবে যে নিচের কোনটির, কোন আলোর তরঙ্গ কি বলে শক্তি বেশি, নিচের কোন আলোটির শক্তি বেশি, লাল, নীল, আসমানি, লাল, কমলা, এরকম দেওয়া থাকবে। তখন তোমাকে বেছে নিতে হবে কোনটা। যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, এটা বেছে নিতে হবে। তারপর সমআয়ন প্রভাব। সমআয়নের প্রভাবের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা,
আমরা সমান প্রভাবটা কিন্তু কাদের ক্ষেত্রে প্রযোজ্য? অজৈব যৌগের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? অজৈব যৌগের ক্ষেত্রে। তোমাদের একটা কোশ্চেন আছে দেখো, সেটা হচ্ছে 166 নাম্বার কোশ্চেন, আর হচ্ছে বইয়ের মধ্যে 166 নাম্বার কোশ্চেন, আর হচ্ছে 129 নাম্বার। এই দুইটা কোশ্চেনে একটু খেয়াল করলে দেখবা সমানের একটা প্রভাব কোথায় কোথায় আছে। তো জৈব যৌগের ক্ষেত্রে কিন্তু কখনো সমান প্রভাব খাটবে না। সমান মানে হচ্ছে দুইটা যৌগ থেকে একটা কমন আয়ন উৎপন্ন হবে, যেমন এখান থেকে H+ আর সালফেট মাইনাস, আর HCl থেকে কি হয়? H+, ক্লোরিন মাইনাস, এখান থেকে একটা কমন আয়ন উৎপন্ন হয়েছে। কিন্তু বাকি যে অপশনগুলো আছে সবগুলোর মধ্যে একটা করে জৈব যৌগ আছে। জৈব যৌগ থাকলে সেটা কখনোই খাটবে না। জৈব যৌগ কিন্তু ভেঙে সরাসরি আয়ন উৎপন্ন করে না, কারণ জৈব যৌগগুলো হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগ ভেঙে কি আয়ন উৎপন্ন করবে সরাসরি? করবে না। তো এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এইগুলো মনে রাখবো। এটা মনে রাখবো যে অজৈব যৌগের যে সেটগুলো আছে সেগুলো সব সময় আমরা মাথায় রাখার চেষ্টা করব। বোর পরমাণু মডেল এবং হচ্ছে আদারফোর্ডের মডেলের থেকে আমরা অনেকগুলো অবজেক্টিভ শিখবো, যেমন নিউক্লিয়াসের আকার কত, পরমাণুর ব্যাস কত, পরমাণুর আকার কত। তারপর তোমার হচ্ছে জিঙ্ক সালফাইডের যে পর্দা, সোনার পাতের ব্যাসার্ধ বা পুরুত্ব কত। তারপর তোমার এগুলো আমরা ভালো মতো শিখবো, তবে সূত্রগুলো ভালো মতো শিখবো। ঠিক আছে, এই সূত্রগুলো থেকে প্রশ্ন আসবে। তো এই অধ্যায়ের এগুলা প্রশ্ন সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, এগুলা প্রশ্ন ভালো মতো সলভ করলেই হয়ে যাবে। আর কিছু ডিফিকাল্ট কিছু দুইটা থাকবে, সেগুলো আমরা দেখবো সামনে। আর কি দেওয়া যায়? পাতনটুকু বাকি আছে, পাতনটুকু পরবর্তী ক্লাসে শেখানো হবে।